আচ্ছা, গায়ের এই জমিদার বাড়ি তাহলে এখন একরকম পরিত্যক্তই থাকে সারা বছর। ভূতের ভয়ে লোকজন ধারে কাছে ঘেঁষার সাহস পায় না, তো কে আর আসবে? হুম, একদম যে পরিত্যক্ত থাকে তা কিন্তু না, শুধুমাত্র কালী পুজোর সময়টাতে পাশের গা থেকে শতচাটুর্যে এসে জমিদার বাড়ির পেছনে যে কালী মন্দিরটা আছে ওখানে পুজো দিয়ে যায়। শুনেছি উনি জমিদারদের প্রধান পুরোহিতেরই এক বংশধর, তো বংশানুক্রমে ওনার কাছে চাবিটা আছে। সেই সূত্র ধরে উনি মাঝে মধ্যে এসে দেখভাল করে যায়, ও পর্যন্তই। কিন্তু সে তো মূল বাড়ির অংশ না, ওখানে যাওয়া আর এমন কি? উহুম, জমিদার বাড়ির সংলগ্ন সর্বত্রই অলৌকিক শক্তির বিস্তার। অন্তত শশীধর মণ্ডলের ঘটনার পর থেকে ওই মন্দিরের আশেপাশে আসতেও লোকজন এখন ভয় পায়। শশী মণ্ডলের ঘটনা বলতো, শুনি। আগেই তো বলেছি, বছরে একদিন চাটুজ্জে মশাই এসে পুজো দেন মন্দিরে। তো মূল মন্দিরের পেছনেই ছোট্ট একটা রুমে তৎকালীন সময়ের ভারী কাজ করা বহু সামগ্রী রাখা আছে। এমনিতে হলে সেসব কবেই চুরি হয়ে যেত, কিন্তু নিতান্ত ভূতের ভয় আছে বলেই লোকজন ওর ধারে কাছে আসার সাহস পায় না। শুধুমাত্র চাটুজ্জে মশাই এসে সেসব ধুয়ে মুছে রেখে যান। তো সেবার মন্দিরের তালা খুলে পুজোর সামগ্রী নিয়ে যখন তিনি ঘাটে যান সেগুলো ধুয়ে আনার জন্য, সেই ফাঁকে সেখানে ঢুকে পড়ে তপসে মণ্ডল। গায়ে যে কজন ধূর্ত লোক আছে তার মধ্যে এ একজন। ঝটপট সে একটা মূর্তি হাতে তুলে নেয় এবং সোজা নিজের ব্যাগে পুরে ফেলে। হয়তো আরো কিছু সাফ করে দিত, কিন্তু চাটুজ্জে মশাই চলে আসায় তার করতে পারে না। একটা মূর্তি নিয়েই সে সোজা চলে আসে লোকালয়ে। এখন তপসে জমিদার বাড়ি নিয়ে প্রচলিত এসব রটনায় যে বিশ্বাস করে না তা না, কিন্তু সে হলো অন্যের মাথায় কাঁঠাল ভেঙে খাওয়া পাবলিক। মূর্তি নিয়ে সে সোজা হাজির হয় শশীধর মণ্ডলের কাছে। একদম খাঁটি জিনিস সে কর্তামশাই, সেই রাজা বাদশাদের আমলের জিনিসে। আমি নিতান্ত দরিদ্র মুখ্য সূক্ষ্ম মানুষ, আমাদের কাছে কি আর এসব জিনিস শোভা পায়? তবু এ মূর্তি মাথায় করে রেখেছিলুম এতদিন, আজ নিতান্ত নিরুপায় হয়ে আপনার কাছে নিয়ে এলুম। হুম, তা মূর্তিটা আসলেই খুবই সুন্দর, তাকেই থাকতে ইচ্ছে হয়। আজকাল এত সূক্ষ্ম কাজ আসলেই চোখে পড়ে না। বাসায় একদানাও চাল নাই, সেই জন্য মায়ের মূর্তিটা আপনার কাছে রাখতে এলুম। মূর্তিটা নিয়ে যদি কিছু দেন তো ছেলে দুটোর মুখে দুটো খাবার ওঠে আর কি। হুম, তা এই জিনিস পেলে কোথায় তুমি? এ জিনিস আমাদের বাসায় অনেক আগে থেকেই ছিল। আমার দাদার দাদা যখন কামাখ্যায় ভ্রমণ করতে যান, তখন এক সিদ্ধ পুরুষ তার হাতে এ জিনিস তুলে দেন। বড় জাগ্রত এ মূর্তি। আচ্ছা আচ্ছা, তা বুঝলাম না হয়। তো কত দিতে হবে তোমায়, বলো। সিসি কর্তা, আপনি খুশি হয়ে যা দেবেন তাতেই হবে। আমি আর কি বলবো, এই জিনিসের কি আর টাকায় দাম হয়? সারা গায়ে একমাত্র আপনিই আছেন যে এর মর্ম বুঝবেন। তবুও একটা দাম। আমাকে আর এই প্রশ্ন করবেন না কর্তা। আপনি আমার ছেলেদের কথা ভেবে যা দেবেন তাই আমি মাথা পেতে নেব। বাপ দাদার সম্পত্তি বলে তো নয়, এর অমর্যাদা হলে আমারই সর্বনাশ হবে। মর্যাদা যেন ঠিক মতো হয় সেজন্যই আপনার কাছে নিয়ে আসা। যদিও শশীধর মণ্ডল তপসের সব কথা বিশ্বাস করেননি, তবুও আর বেশি উচ্চবাচ্যও করেননি। মোট কথা হলো, মূর্তিটা ওনার বেশ মনেই ধরেছে, আর প্রশংসা শুনে তার মনটাও ভালো হয়ে গেছে বেশ। সেজন্য স্বাভাবিকের চেয়ে বেশি দামেই কিনে নিল সে মূর্তিটা। দেখো দাদা, তোমার জন্য এটা কিনলাম। আরে বাহ,
এত সুন্দর মূর্তি কোথায় পেলি রে? তা গায়েরই এক লোক নিয়ে এসেছিল। এত সুন্দর কারুকাজ দেখে না রেখে আর পারলাম না। তা বেশ করেছো। আমার পা দুটো অবশ হয়ে যাওয়ার পর তো আর মন্দিরে যেতে পারি না এখন। চোখের সামনে যদি মায়ের মুখ প্রতিষ্ঠা করে রাখো তাহলে বড় শান্তি লাগবে। হ্যাঁ, সেজন্যই কিনে নিলাম। সারা দিন তোমাকে রুমের মধ্যে থাকতে হয়, সেজন্য ভাবলাম এবার নাও, রুমের মধ্যে বসেই দেবীর পূজার্চনা করো। এই অসল পা নিয়ে মায়ের কাছে যাব সে ভাগ্য তো আর নেই। তবু এই ঢের। রাখ, ওই দেরাজের উপর রাখ আপাতত। থাকো তবে, আমি গেলাম না হয়। আচ্ছা, যা তবে এখন। শোনো, খোকনের স্কুলের ফিটা রাখো তো, কাল সকালে না হয় ওকে দিয়ে দিও। আচ্ছা, সে ওখানে টেবিলের উপরে রেখে দাও, সমস্যা নেই। কিন্তু তুমি তপসী মণ্ডলের কাছ থেকেও জিনিস নিয়ে কি ভালো করলে? কোত্থেকে কি নিয়ে এসেছে কে জানে। তপসী মণ্ডল এমনিতে তো ভালো লোক না। আরে না, দেবী প্রতিমা নিয়ে তেমন কিছু করবে বলে মনে হয় না। অত সাহস কি আর হয় নাকি? তবু কোথাও থেকে চুরি করে আনলে? মনে হয় না তেমন কাজ করবে। আর করলেও এখন আর কি করার বলো? আম, জিনিসটা তো কিনেই নিয়েছি, তাই না? হ্যাঁ, বললো আর তুমি কিনে নিলে। তোমারও আক্কেল বলি। প্রতিমাটা কিন্তু খুবই সুন্দর, তাই না? সুন্দর মানছি, তবে ওসব লোকের কাছ থেকে কিছু না কেনাই ভালো। বড় ধূর্ত লোকেরা। আচ্ছা, আমি না হয় এখন একটু বেরোই। জহির মারার দোকানে আবার একটু যেতে হবে, তারা আছে হাতে। হা! এ কি দাদা, দাদা, কথা বলো দাদা, কি হয়েছে তোমার? কথা বলো। সহদর, এই সহদর, ডাক্তার ডাক শিগগিরই। কি বুঝলেন ডাক্তারবাবু? কি হয়েছে দাদার? কোনো এক কারণে ওনার নার্ভে অনেক চাপ পড়েছে। উত্তেজনা বা ভয় থেকে সাধারণত এমন হয়। তবে ওনার শরীরের যে অবস্থা তাতে উম, যাই হোক, আমি কিছু ওষুধ দিচ্ছি, এগুলো আপাতত চলুক। খুব কেয়ারের মধ্যে রাখতে হবে কিন্তু। ডাক্তারবাবু, দাদা সুস্থ হয়ে যাবে তো? তা আশা করছি যাবেন, তবে ওনাকে কোনো রকম বিরক্ত করা চলবে না। একদম ফুল রেস্ট। তা ওনার জ্ঞান ফিরবে কখন নাগাদ, কোনো ধারণা আছে ডাক্তারবাবু? আমি আমার যথাসাধ্য করেছি, বাকিটা ওপরওয়ালার ইচ্ছে। কিন্তু বুঝলি, শশীধর মণ্ডলের দাদা সুবোধ মণ্ডলকে আর বাঁচানো গেল না। পরের দিন সকালে শশীধরের স্ত্রী রুমে এসে দেখে আগের দিন রাতেই কোনো একটা সময়ে সুবোধ মণ্ডল ইহুলীলা সাঙ্গ করেছেন। তো যথাযথভাবে তার শেষকৃত্য সম্পন্ন হলো, বেশ জাঁকজমকভাবেই হলো। কিন্তু তখনও পর্যন্ত তারা জানে না যে তাদের সামনে এখন কি অপেক্ষা করছে। তো এর বেশ কিছুদিন পর আরে, আমার বলটা কোথায় গেল? রুমে তো পাচ্ছি না। মা, আমার বলটা দেখেছো? আমি কোথায় পাবো? আশেপাশে কোথাও আছে খুঁজে দেখো। খুঁজলেই পেয়ে যাবে। সব জায়গায় খুঁজলাম, কোথাও পেলাম না।
এখন বিরক্ত করো না তো খোকন, হাতে এখনো কত কাজ পড়ে আছে আমার। তোমার বাবা আবার একটু পরে ফিরবেন, আমার সময় কই তোমার বল খোঁজার। কোথায় রেখেছি, এখানেও নেই। জ্যাঠার রুমে নাকি? একবার দেখে আসি তো। এলে তুমি? আজ এত দেরি হলো যে? আর বলো না, এত ব্যস্ত ছিলাম সারাদিন। ঝটপট এক কাপ চা করে আনো তো, মাথাটা একদম ভার হয়ে আছে। আ খোকন, খোকন, বাবা, কি হয়েছিল তোমার? পা পিছলে পড়ে গিয়েছিলে নাকি? না বাবা, ভয় পেয়েছিলাম। ভয় পেয়েছিলে? কি দেখে? কে কে যেন তাড়া করেছিল, লাল লাল চোখ, কি ভয়ঙ্কর। তাড়া করেছিল? ভর সন্ধেবেলা বাড়ির মধ্যে কি আসবে? কোনো জন্তু জানোয়ার তো বেরিয়ে যেতে দেখলাম না। বাড়ি ভর্তি এত লোক। না বাবা, জন্তু না, আবার ঠিক মানুষও না, মানে বিশাল কিছু একটা। আম, আচ্ছা বাবা, তুমি আপাতত শুয়ে থাকো। আমার মনটা কেমন যেন করছে গো। কেমন করছে? আরে ধুর, বাচ্চা মানুষ কি দেখতে কি দেখেছে, ওসব বাদ দাও তো। শশীধর একরকম উড়িয়েই দিল ব্যাপারটা, কিন্তু এর দুদিন পর যখন তার নিজের স্ত্রী অজ্ঞান হয়ে গেল, তখন আর ব্যাপারটাকে গুরুত্ব না দিয়ে পারল না। কথা, শিগগিরই আসুন, গিন্নিমা অজ্ঞান হয়ে গেছেন। কি? কি বলো? কি হয়েছে ওর? তা তো জানি নে, তবে আপনি আপনি নিজেই এসে দেখে যান। চল চল তাড়াতাড়ি। কি গো, কি হয়েছে তোমার? আর বলো না, আমি আমি আগেই সন্দেহ করেছিলাম তোমার ভাই প্রেতজনী প্রাপ্ত হয়েছে। ভূত হয়ে তার আগের জায়গায় এসে ডেরা পেতেছে গো। কি বলো? দাদা এত ভালো মানুষ, তাও? ঠিকই বলছি গো, খোকনও সেদিন তাকেই দেখেছে। এ আমি হলক কুলে করতে পারি একদম। ওই ওই রুমের মধ্যে তার ভূত আছে। কি হয়েছে খুলে বলো তো। বড় আলমারিটা থেকে নতুন চাদর তুলে আনতে তোমার ভাইয়ের রুমে ঢুকেছিলাম। আলমারিতে হাত দিতে যাব, এমন সময় দেখি সব আলো উধাও। আমি তো অবাক, কি হলো? এমন সময় দেখি কি, ও বাবা, সে কথা ভাবলেও গায়ে কাটা দেয়। আহা, বলোই না। দেখি কি, লাল চারটা চোখ আমার দিকে একদম ছুটে আসছে। ও বাবা, সে কি ভয়ঙ্কর চোখ, বাবা গো। চারটা চোখ? চারটা চোখ কেন? ভূত গো ভূত, তোমার ভাই মরে ভূত হয়ে এখন ওখানে ঠাঁই নিয়েছে, আর যার তার ঘাড়ে চাপার পায়তারা করছে। হায় ঈশ্বর। সব ক্রিয়াকার্যই তো আমরা ঠিকঠাক ভাবে করেছিলাম, তাও তো এমনটা হওয়ার কথা না। কি হওয়ার কথা আর কি না সেসব বাদ দাও গো, পুরোহিত মশাইকে খবর দাও শিগগিরই। এর কিছু একটা বিহিত না করলে তো আর বাসায় থাকা যাবে না। আচ্ছা, কালই না হয় আসতে বলে দেব, ও নিয়ে চিন্তা করো না। আর কাল সকালেই ও রুমের সব জিনিসপত্র বের করে আনার ব্যবস্থা করো গো, ওখানে আমি আর ঢুকতে পারবো না, অসম্ভব। আচ্ছা আচ্ছা, তপন আর সহদেবকে না হয় বলে রাখো যেন কাল সকালেই ওরা সবকিছু বের করে আনে।
মা ঠাকুরন, এ মূর্তি কোথায় রাখবো? এটা তো তোদের কর্তা তার ভাইয়ের জন্য কিনেছিলেন। আহ রেখে আয়, আপাতত বাইরের ঘরে না হয় রেখে আয়। জিনিসপত্র সব বের করে এনেছো তো? হ্যাঁ তো, রুম একেবারে ফাঁকা এখন। সহোদরকে বলে রুমের শেকলও তুলে দিয়েছি। ওই রুমের আশেপাশেও আমার যেতে সাহস হয় না, বাবা গো। আচ্ছা আচ্ছা, সে না হয় বুঝতে পেরেছি। তোমাদের কাউকে আপাতত ওখানে যেতেও হবে না। চাকর বাকর এত কিছু দরকার হলে ওদের না হয় বলবে। তা পুরোহিত মশাই কখন আসবেন বললে? আজ কিছু কাজে উনি শহর দিয়ে গিয়েছেন, সেজন্য তাকে আর আনতে পারলাম না। কাল উনি ফিরলেই ঠিক সাথে সাথে নিয়ে আসার ব্যবস্থা করে দেব। আচ্ছা, ঠিক আছে। বেঁচে থাকতে তো তোমার ভাই রোগে পড়ে কম জ্বালাতন দেননি আমাদের। সারা দিন তার ফাই ফরমাস খাটতে হতো। মরে গিয়েও লোকটা শান্তি দিল না। ভূত হয়ে এখন ঘাড়ে উঠল শেষমেশ। আরে ছি, ওভাবে বলো না। পুরোহিত মশাই তো কাল আসছেন আমাদের বাসায়। উনি এলে একটা বিহিত অবশ্যই করবেন, চিন্তা করো না। আর চিন্তা, তুমি তো থাকো ওই বাইরে বাইরে। এই ভূতের বাড়িতে সারাটা দিন আমি কিভাবে যে ছিলাম তা কি তুমি বুঝবে? আহা, এখন চলে এসেছি তো, চিন্তা করো না। আমি না হয় বাইরের ঘরে একটু বসছি, তুমি তাপসকে দিয়ে জল খাওয়াটা পাঠিয়ে দাও। আর সহোদরকে বলো হিসেবের খাতাগুলো এখানে নিয়ে আসতে। আচ্ছা, ঠিক আছে, তুমি গিয়ে বসো, আমি পাঠিয়ে দিচ্ছি না হয়। এ কি, হঠাৎ কি হলো? কি ব্যাপার? সব আলো হঠাৎ কিভাবে উধাও হয়ে গেল? সহোদর, সহোদর, এই তোরা কোথায়? এদিকে আয় তো। হা ভগবান, না! আ কি গো, ঠিক আছো তো তুমি? হুম, কি হয়েছে? তোমার চিৎকার শোনার পরে সবাই আমরা ছুটে যাই। যে দেখি তুমি চিৎ হয়ে মাটিতে পড়ে আছো। সেই বুঝলাম তোমার ভাই তোমার ঘাড়ে চাপতে নিয়েছিল। না না, ব্যাপারটা আমার বুঝে কিছুটা এসেছে এখন। কি ব্যাপার? কি বুঝতে পারলে? আজ বাইরের ঘরে ঢোকার পর একটা জিনিসই আমার চোখে অতিরিক্ত মনে হয়েছে। তা হলো ওই মূর্তিটা, যেটা আমি দাদার জন্য এনেছিলাম। ওটা এতদিন দাদার ঘরেই ছিল, সেজন্য সেখানে তুমি আর খোকন সন্দেহতে ঢুকতেই ওসব দেখেছো। আজ জিনিসটা অন্যান্য জিনিসের সাথেই ও রুম থেকে বেরিয়ে এসেছে, আর তারপরেই ঘটলো এই ঘটনা আমার ওই রুমে। কি বলো? মা এমন কুপিত হলেন কেন আমাদের উপর? এ রহস্যের সমাধান সম্ভবত তপসী মণ্ডলী জানে। কি তপসী মণ্ডল, সত্যটা এখন বলবে নাকি আর দু চার ঘা দিতে হবে তোমায়? না কর্তা, ছেড়ে দেন আমারে আপাতত। আমার ভুল হয়ে গেছে কর্তা, আমার বড্ড ভুল হয়ে গেছে। ও মূর্তি তুমি কোথা থেকে সংগ্রহ করেছো সেটা সত্য করে বলো আগে, তারপর বাদ বাকি দেখা যাবে। বলছি কর্তা, পুরানো যে জমিদার বাড়ি আছে
তার পেছনের মন্দিরের ভেতর থেকে ও জিনিস আমি চুরি করেছি, পরে আপনার কাছে এসে বেচে দেই। বিশ্বাস করেন কর্তা, ও যে এমন বস্তু হবে তা আমি একদম বুঝিনি। বুঝলে চুপ! আর একটাও কথা না। এখন এই বিপদ থেকে কিভাবে বের হব সে কথা ভাবছি। কর্তা, এর সমাধান একমাত্র চাটুজ্জে মশাই দিতে পারবে। সহোদর, চাটুজ্জে মশাইকে ডেকে আনতো এখানে। বলবি খুবই জরুরি দরকার। ক্ষমা করবেন চাটুজ্জে মশাই, আপনাকে এই অবেলায় ডেকে পাঠাতে হলো। আসলে সমস্যাটা এমন যে আপনাকে না ডাকেও পারলাম না। বুঝেছি বুঝেছি, আর বলতে হবে না। বিপদে পড়লে ডাকবে না, এ তো মানুষ হিসেবে আমার ধর্ম তোমাকে সাহায্য করা। আসুন আমার সাথে। আসলে দেবী মূর্তি ভাবে চুরি করাটা ঘোরতর অপরাধ। কেনার আগে অবশ্যই তোমার একটু সচেতন হওয়া উচিত ছিল। দেবী অসন্তুষ্ট হলেও হয়তো ক্ষমা করে দিয়েছেন, কিন্তু দেবী মূর্তির সাথে তুমি যে অভিশাপকে ঘরে বয়ে এনেছো, সেই অভিশাপে ওই জমিদার বাড়ি অলৌকিক সব প্রেতদের বরাবর এখানে আহ্বান করে আনছে। এখন উপায় কি চাটুজ্জে মশাই? আমি এটা সাথে নিয়ে যাচ্ছি, তোমাদের আর এ নিয়ে বেশি দুশ্চিন্তা করতে হবে না। এই মূর্তি ওই জমিদার বাড়ির পেছনেই সুরক্ষিত থাকবে। আর আমার দাদার অতৃপ্ত আত্মা, এর সাথে তোমার দাদার আত্মার কোনো সম্পর্ক নেই। তিনি ধর্মপ্রাণ মানুষ ছিলেন, তাকে নিয়ে তোমরা ভেবো না। যাক, নিশ্চিন্ত হলাম তবে এবার। তবে একটা ব্যাপার। জি, বলুন। মূর্তির সাথে তোমার দাদার প্রেতের কোনো সংস্রব না থাকলেও তার মৃত্যুর পেছনের হাত থাকলেও থাকতে পারে। সহোদরের সাথে কথা বলে যা বুঝলাম, তোমার দাদা হুট করে একদিন সন্ধ্যায় খুব অসুস্থ হয়ে পড়েন, তারপরেই মৃত্যু, তাই তো? জি চাটুজ্জে মশাই, আপনি ঠিকই শুনেছেন। আমার মনে হয় তোমাদের মধ্যে তিনি সর্বপ্রথম ওই প্রেতের দেখা পান। অমন ভয়ঙ্কর দৃশ্য তার শরীর নিতে পারেনি আর কি, ফলে তিনি অসুস্থ হয়ে পড়েন। এবং হ্যাঁ, এবার সব মিলে যাচ্ছে। আসলেই তো, এই ব্যাপারটা তো আগে ভাবিনি। ব্যাপারটা থেকে যা আমার মনে হলো তাই বললাম আর কি। আমি আপাতত এটা নিয়ে যাচ্ছি সাথে। আশা করি তোমাদের আর কোনো সমস্যা হবে না সামনে। জি জি চাটুজ্জে মশাই, আপনি আমাদের রক্ষা করলেন। তারপর আর সমস্যা হয়েছিল? না, তার হয়নি। যাক, অদ্ভুত ঘটনাই বটে। তার মানে জমিদার বাড়ি থেকে কিছু নিয়ে আসার উপায় নেই? শুধু ওই জায়গাটা না, ওখানকার সবকিছুর সাথেই অতিভৌতিক ব্যাপার জড়িত। হ্যাঁ, অন্তত ওই ঘটনা থেকে এটাই প্রমাণ হয়। তা তপসে মণ্ডলকে ওরা এমনিই ছেড়ে দিল? তখনকার মতো ছেড়ে দিলেও শশীধর তার ভাইয়ের মৃত্যুর প্রতিশোধ নিতে ছাড়েনি। ওই ঘটনার দুদিন পর থেকে তপসে মণ্ডল গা থেকে একদম হাওয়া হয়ে যায়, কোথাও পাওয়া যায় না তাকে। তার আরো দিন তিনেক পর পূব পাশের বাঁশঝাড়ের পাশে তার মৃতদেহটা পাওয়া যায়। সবাই অবশ্য বুঝে নিয়েছে কার কাজ, কিন্তু কেউ কিচ্ছু বলেনি। কি বা বলবে আর।